এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জামালউদ্দিন আহমেদ ফারুক। শুরুতে মাত্রে এনেছে আমার সময় একটু কম, কারণ আমি আবার একটা টিউবে যাবো, এমআইটি টিউবে, ওটা বিভাগীয় প্রধানের দায়িত্বে আছি। মেকানিক্যাল আগে ছিলাম, এখন টিচার হিসেবে আছি। আমার সাথে শিক্ষকদের সালাম এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি অনেক কথা বলি, তো আসতে পারবো না, তবে 4টা বছর তো আলহামদুলিল্লাহ খায়ার থাকলে কথা বলবো। কাজের কথা অন্য কাজ ছাড়াও বলি। তো যেটা বলি সেটা হচ্ছে যে, এখন ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমি যা পেয়েছি আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছি, যেটা পেয়েছি চাওয়া না চাওয়া এটাই যেন আমার চাওয়া হয়ে যায়। তাহলে যেটা হবে, মন এবং শরীর এক জায়গায় থাকলে আউটপুট বেশি আসে। আমার মন যদি এখন হয়ে যায়, আমাকে কেউ দমা রাখতে পারবে না। আমরা দেখেছি, তো আমাদের এখানে অ্যাডভাইজার সিস্টেম আছেন। আমাদের প্রত্যেক শিক্ষক 5-6 জন 10 জন করে ছাত্রকে দেখেন। এটা অর্থ হচ্ছে আসলে ছাত্ররা এতদিন ধরে বাবা বা মায়ের সাথে ছিল, অনেক ছাত্রছাত্রী এখন এখানে আসছে, তখন ছিল ইন্টারমিডিয়েট, নাকি মাঝামাঝি, বুঝেও না, বেশি বুঝে না, কম বুঝে না, একবার বুঝে না, এটাও না, এখন মোটামুটি ম্যাচিউর। তো ম্যাচিউর নতুন বলে আমরা বাপ মারা ছেড়ে দিয়েছেন, তারপরেও সমাজ পরিবার পরিস্থিতির কারণে অনেকে একটু হয়ে যায়, সমস্যা হয়ে যায়, কারো বাবা নাই, কারো মা নাই, অনেক সমস্যা হয়ে যায় আর্থিক। সমস্ত সমস্যাগুলোই আমি শুনতে চাই, আমরা শুনি, আমরা কিছু করার চেষ্টা করি। একদম পড়ে যাচ্ছে একটা ছাত্রকেও আমরা শিক্ষকরা পরামর্শ দিয়ে চেষ্টা করে তাকে উঠায় দাঁড়ায় করার চেষ্টা করি, কারণ সে আমার ছাত্র, আমার চিরটিয়ান। ওকে, সুতরাং আমার চোরের ছাত্র, মেকানিক্যাল ছাত্র। তোমাদের পড়ালেখা করতে গিয়ে যেহেতু এখন প্রাইভেট সিস্টেম নাই, এই লেভেলে প্রাইভেট পড়ানো হয় না, বাসায় অনেকে মাস্টার ছিল, নিজেরা প্রাইভেট পড়তে কোচিং ছিল, এখন কিছুই নাই, কারণ কিছু দরকার নাই, কারণ তুমি ম্যাচিউর, তুমি তোমার ভালো বুঝো। সুতরাং তুমি প্রবলেম হলে আমাদের মতো, আমার নাম্বারটা হয়তো তোমরা হয়তো জানবা, পেয়ে যাবা। আমাদের সবাইকে যে কোনো সময়, মানে যে কোনো সময় 3টা বাজে না নিশ্চয়ই নাকি, সময় মানে তোমরা ফোন দিবে। আর প্রতি সংস্থা যেটা বললেন এ ব্যাপারে অফকোর্স আমরা রাত 12টা বাজে গিয়েও আমরা যে কোনো ছাত্রকে যে কোনো অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসছি। একসময় আগে এখন অনেক কিছু হতো এখানে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। একসময় আমরা নিজেরা দেখতাম, সেটা নাই। ওকে, ভালো। আর মেকানিক্যালের ছাত্ররা সারা পৃথিবীর সব জায়গায় ছয়ে আছে, আমাদের ছাত্ররা আছে। সুতরাং তোমরা ভালো করবে। তোমাদের পড়ালেখা করতে গিয়ে না বুঝলে, মন না চাইলে, আর্থিক সমস্যা হলে, মানসিক সমস্যা হলে, যে কোনো ধরনের চিকিৎসাগত সমস্যা হলে তোমরা যে কোনো সময় উইদাউট এনি হেজিটেট ফোন করবা। আমরা সর্বাত্মকভাবে মেকানিক্যালের লোকজন আগে যাবো। তোমরা এটা শুনে রাখবা যে মেকানিক্যালি সব লাইনে জুয়েতে সবকিছু প্রথম চালু করছে। যেমন ইন্টারন্যাশনাল কনফারেন্স মেকানিক্যাল ডিপার্টমেন্ট প্রথম চালু হয়েছে। এখন রোবটের নাম শুনি আমরা, রোবোটিক্স, এগুলো মেকানিক্যাল লোকজনই প্রথম চালু করছে। মাদার বলবো নাকি, তো আমি আর কি বলবো, মায়ের কিছু নাই। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি মাপ চেয়ে নিচ্ছি, আমি আজকে আমাকে এমআই ডিপার্টমেন্টে যেতে হচ্ছে, মেকাট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সবাই ভালো থাকবে। আমার যারা ছাত্র হবে অ্যাডভাইজার, তারা তো আছেই, বাকি মনে করি সবাই আমার ছাত্র। অন্য ছাত্র যদি আমার কাছে আসেন, আমি কোন ক্রমে বলবো না যে আমি বিরক্ত হয়ে গেছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ মেকানিক্যাল বাংলাদেশ না পুরো বিশ্বকে লিড দেবে চৈত মেকানিক্যাল ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনার উৎসাহমূলক বক্তব্যের জন্য। আমরা আজকে সকাল থেকেই 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এই টার্মটা শুনছি, বেশ কয়েকবার শুনেছি। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সম্পর্কে কোন ধারণা আছে, কিভাবে হয়েছিল এটা? এটা আসলে শুরু হয়েছিল সেই মেকানাইজেশনের মাধ্যমে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসছে মাস ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মাধ্যমে। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমরা দেখতে পাচ্ছি। How much diversified the mechanical engineering department is, so how এবং আমরা কতটুকু ফ্লেক্সিবল যে সেই শুরু থেকে
ছিলাম, এখন পর্যন্ত আছি, সামনের দিকে আরো থাকবো ইনশাআল্লাহ। এটা এবার আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর সজল চন্দ্র বণিক স্যার। প্রথমেই আমি নবীনদের স্বাগত জানাচ্ছি যন্ত্রকৌশল বিভাগে। আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই তোমরা জানো যে এটা মাদার অফ ইঞ্জিনিয়ারিং। আমি আরেকটা বলি যে ইট ইজ দ্য oldest engineering but always fittest and evergreen engineering. Evergreen. এই যে স্যার বলে গেলেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রেগুলেশন, প্রত্যেকটা রেগুলেশনের মধ্যেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিমান্ড ডে বাই ডে ইনক্রিজিং। এখন তোমরা আজকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা ভর্তি হয়েছ, কোন অবস্থাতে নিজেকে মনে করো না যে আমরা কি ডিপার্টমেন্টে ভর্তি হলাম, তোমরা খুব ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমি আবার বলছি, এটা তোমরা জানো যে বাংলাদেশ কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে এন্ট্রি করতে যাচ্ছে এবং সেখানে কনসেপ্টটা হলো আমরা এখন আর ওই মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন জার্মানি এগুলো শুনতে চাই না। আমরা ভীষণটা হলো মেড ইন বাংলাদেশ। এই বিষয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মানে আমি মনে করি যে তোমরা যারা 4 বছর ধরে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ তারা কিন্তু একটা নিজস্ব আইডেন্টিফিকেশন নিয়ে গ্লোবাল ইঞ্জিনিয়ারদের সোসাইটির মধ্যে জয়েন হবা। তোমরা মনে রাখবা, এখন আমাদেরকে হয়তো অনেকেই চিনে না, কিন্তু তোমার 4 বছর পরে দুনিয়াটা এমন জায়গায় চলে যাচ্ছে যে তোমাদের প্রত্যেকটা এমন একটা আইডেন্টিফিকেশন থাকবে, দুনিয়া সবাই তোমাকে চিনবে অ্যাজ ইঞ্জিনিয়ার। তো তোমাদের কোয়ালিটিটা কোন জায়গায় যাচ্ছে সেটা বুঝতে পারছো। এখন তোমাদের আজকে থেকে সেই লাইফটা শুরু হলো এবং রবিবার থেকে যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে, তোমরা খেয়াল করে দেখবে যে লেভেল 1-এ আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স খুব কম, 1টা কি 2টা কোর্স থাকবে, কিন্তু ফার্স্ট ইয়ারটা থাকবে হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সাইকোলজি, সোশিয়োলজি, ইংলিশ। এখন প্রশ্ন হলো এগুলো কেন 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 করতে যাচ্ছি, এটা উদ্দেশ্য আছে, বিরাট উদ্দেশ্য। তোমরা আজকে থেকে হলে কি জানো, ফিউচারের একটা বিরাট ফল দিবা সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গাছ চারা রোপণ হইল, সেই চারা কিন্তু ঠিক মতো খুঁটি দিতে হয়, না হলে বাতাসে বুতাসে পড়ে যাবে। এখন ফার্স্ট ইয়ারটা হলো আমাদের খুঁটি সেট আপ করছি আমরা। খুঁটিগুলা কি, ফিজিক্স একটা খুঁটি, কেমিস্ট্রি একটা খুঁটি। এই কোনো খুঁটি যদি দুর্বল হয় তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু খুব একটা ভালো সার্ভিস দিতে পারবে না। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে পড়াশোনা করতে হবে আমাদেরকে। প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক ভাইরা বলবে যে এটা বাংলা সাবজেক্ট, ওইটা বেশি, এটা 2টা পড়লেই হয়, এটা 6টা প্রশ্ন পড়লেই হয়। এগুলো শোনার প্রয়োজন নাই। সিলেবাসটা যেভাবে আছে সেটা সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো ফলের অধিকারী রেজাল্ট নিয়ে তোমরা যেন ভবিষ্যতে সোসাইটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো সেটা বিশ্বাস করি। এবং আমরা স্যার বলে গেলেন বদরুল সালাম স্যার, আমরা ওই যে দেখতেছি আর কি গত কিছু মানে গত বছর বিশেষ করে আরো বেশি বেড়ে গেছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যারাই পাস করে যাচ্ছে, যেটা বললাম গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ডিমান্ডটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমাকে প্রতিদিনই এমন হয়েছে আমি একদিন 7টা রেকমেন্ডেশন লিখি, 6টার সময় উঠে 7:30 পর্যন্ত এরকম লিখতেই আছি। তার মানে কি এত ডিমান্ড বেড়ে গেছে যে আমাদের ছাত্ররা কিন্তু অনেকেই বাইরে চলে যাচ্ছে, রিসার্চার হচ্ছে, গবেষণা হচ্ছে। এখন আসি যে প্রফেশনাল লাইফের বাইরে আমাদের আরেকটা ফিল্ড আছে, সেটা হলো রিসার্চ, গবেষণা করা। সেটা কিন্তু একটা বিরাট ফিল্ড মেকানিক্যাল। মেকানিক্যালটা বলতে জানো এই বিভাগ পড়েছো তোমরা, এগুলো কি করে সামনের দিকে আমরা সবাই নতুন নতুন ক্ষণপথ সৃষ্টি করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু এরকম খপ করে করে বিভিন্ন ফিল্ড হচ্ছে, যত লেটেস্ট টেকনোলজি গুলো আছে সবগুলো একটা ধরার এবিলিটি আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারতে তুমি সিএসসি তে মাস্টার্স করতে পারবা, ইলেকট্রিক্যালে মাস্টার্স করতে পারবা, অটোমোবাইলে মাস্টার্স করতে পারবা, মেকাট্রনিক্সে যাইতে পারবা, অটোমেশনে যাইতে পারবা, রোবোটিক্সে যাইতে পারবা, কিন্তু সিএসসি থেকে আবার আসতে পারবো না, জানো তো এটা। এই যে আমরা এমন এক জায়গায় আছি, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। এই জন্য এটা ভাস্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমি মনে করি অত্যন্ত শক্তিশালী একটা ডিপার্টমেন্ট এবং সবাই আমরা সহযোগিতা করি। আমরা অলওয়েজ রেডি ফর ইউ এবং তোমরা তোমাদের যে কোনো বিষয়ে যোগাযোগ যদি হয়, প্রয়োজন মনে করি আমরা সবাই রেডি আছি। এবং আমি জানি তোমরা খুব ক্ষুধার্ত হয়ে আছো। আমি একটা শুরু করছি, এই সুসমত প্যাকেট দেখছি আসছে তোমাদের জন্য।
তারপরেই আমাদের যে লাঞ্চ প্যাকেটটা দেওয়া হবে। তো তত বলতে একটু ওয়েট করো, সাথে বলতে বলতে শোনো। আর ক্লাসে দেখা হবে, আমার সাথে ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে, তবে সেখানে আমরা অনেক কথা বলবো। তো আমি আসলে রোবোটিক্স এবং মেকাট্রনিক্স এর সাথে কাজ করি। তো সেই বিষয়ে যারা উৎসাহিত আমরা তাদের সাথে কাজ করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাদের বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের যন্ত্রকৌশল বিভাগীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার। শুভ অপরাহ্ন। সদস্যা কিন্তু বলে গেছে যে খাবার চলে আসছে, এখন কিন্তু প্যাকের মধ্যে মোটর শুরু হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু আর মাথায় ঢুকবে না। কাজে খুব বেশি আমি বলবো না, খুব সংক্ষেপে আজকে এই সুন্দর ক্যাম্পাস চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা এসছো এবং সকালবেলা বিশাল একটা পরিসরে ছিল পুরা ধুয়ে। এখন আমরা স্পেসিফিক ভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমাদের 20-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরকে আমরা আমাদের মধ্যে পেলাম। আমরা শিক্ষক হিসাবে এই ডিপার্টমেন্টে খুবই আনন্দিত যে এতগুলো মেধাবী মুখ, এত সুন্দর সুন্দর মুখ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন কলেজ থেকে এসছো। আসলে আমরা খুব প্রাউড ফিল করতেছি তোমাদেরকে পেয়ে, এত ট্যালেন্টেড স্টুডেন্টকে আমরা পেলাম। এদেরকে আমরা আগামী 4 বছর বিভিন্ন ভাবে আমরা পড়াবো, আমরা শাসন করব, আমরা উপদেশ দিব, সবকিছু মিলে একদিন গ্রাজুয়েট তৈরি করব। এবং সেটা আমাদের কমিটমেন্ট যে 2026 সালের মধ্যে আমরা তোমাদেরকে গ্রাজুয়েট তৈরি করব। কিন্তু শুধু আমাদের একক প্রচেষ্টা হবে না, তাই না? কোনো কিছু দিতে গেলে যে নিবে তাকেও রিসিভ করতে হবে, তাই না? তখন তো সেই ইলেকট্রনের যোজন যোজন সবকিছু পড়ে আসছে, সবই কিন্তু তোমরা এখন বুঝো, বাট অ্যাডাল্ট হয়ে গেছো। যে কারণেই কলেজ লেভেলে যারা ছিল তারা কিন্তু পরিবারের মাঝে থেকে, বাসা থেকে, ম্যাক্সিমাম হয়তো কয়েকদিন হলে থাকতো, বাট ম্যাক্সিমাম কিন্তু পরিবারের কাছে থেকেই কলেজে যাতায়াত করতো, কলেজে পড়াশোনা করতো, প্রাইভেট ছিল, একাধিক কোচিং ছিল। এই সব এনভায়রনমেন্টের পর একটা নিউ এনভায়রনমেন্টে আসছো যেখানে তুমি একাই নিজেকে শাসন করতে পারো। কিন্তু স্যাররা বলে গেলেন তুমি চাইলে হলে রাত 2টা পর্যন্ত বসে থাকতে পারো, তুমি চাইলে সন্ধ্যার পরে ঘুরে বেড়াইতে পারো। এত স্বাধীনতা, এত সবকিছু, এবং এখানে এত সুযোগ সুবিধা। তুমি পড়তে চাও, তোমার বই দরকার, তোমার হচ্ছে হেল্প দরকার, যে কোনো দিক থেকে রিসার্চ হোক, যে কোনো সাবজেক্ট হোক, সবকিছু অ্যাভেলেবেল। তোমাকে রিসিভ করতে হবে, এটাই বড় প্রবলেম। এখানে কোনো কিছুর অভাব নেই। রিসিভার যদি ঠিক মতো রিসিভ না করে তাহলে সেটা কোনো কাজে আসবে না। এই যে আজকে তোমাদেরকে পেলাম, সবাই কিন্তু এখানে গোল্ডেন জিপি এবং অনেক ভালো ভালো রেজাল্ট। কিন্তু আমরা হতাশ হই যখন 4th ইয়ার বা 3rd ইয়ারে যাই, আমাদের এই মেধাবী মুখগুলোর মধ্যে থেকে দেখি যে 8-10টা সাবজেক্ট সেলফ স্টাডি ব্যাকলগ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তখন ইকুয়েশন মিলে না। এই মেধাবী মুখগুলোকে এই পাশে দেখলাম যারা ভালো ভালো কলেজ জায়গা থেকে, কিন্তু এখন কেন মিসলিডিং হয়ে যাচ্ছে? ঠিক আছে, একটাই কারণ, এত ওভারিত সুযোগ সুবিধা এখানে, যে কোনো ফিল্ডে বলো না কেন, এত বেশি স্বাধীনতা যে এই বিপুল স্বাধীনতাকে সবাই অনেক সময় মিস ইউজ করে ফেলে, এবং এই মিস ইউজ করার জন্য অনেকগুলো স্কোপ রয়ে গেছে। ঠিক আছে, তো এই ইউনিভার্সিটি একটা ডিসিপ্লিন কমিটি আছে। তুমি যদি তোমার হল লাইফ বলো, তোমার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ বলো, তোমার পরীক্ষা লাইফ বলো, তোমার আদার্স অ্যাক্টিভিটি উইদিন দ্য ইউনিভার্সিটি, যে কোনো কিছু বলো, তুমি যদি তোমার রুলস রেগুলেশনের বাইরে কিছু করো তাহলে কিন্তু বিশাল পানিশমেন্ট এখানে। সিম্পল একটা কথা বলি, তোমার সকালবেলা শুনে এসো, খুব বেশি আমি যাচ্ছি না। তুমি একটা সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, 5টা সাবজেক্ট তোমার পরীক্ষা, তুমি কোন একটা সাবজেক্টে অসৎ অবলম্বন করলা বা কিছু দেখলা কারো কাছ থেকে, কিংবা কোনো নকল করার চেষ্টা করলা, এটা পানিশমেন্ট কি জানো? পুরো সেমিস্টারে 5টা সাবজেক্টই তোমার ক্যান্সেল। তুমি ভালো পরীক্ষা যাই দাও না কেন, ক্যান্সেল। ইভেন এটা হচ্ছে মিনিমাম। তারপরে হচ্ছে তোমাকে 1 বছর 2 বছর যে কোনো পিরিয়ডের জন্য ইউনিভার্সিটি অথরিটি অধিকার রাখে, ক্ষমতা রাখে তোমাকে ইউনিভার্সিটি থেকে এক্সপেল করার। কল্পনা করতে পারে কি তোমাদের 180 জনের মধ্যে যদি কারো জীবনে এরকম ঘটনা ঘটে, যেটি টলারেবল? তোমার অভিভাবক কি সহ্য করতে পারবে যে আমার একটা মেধাবী ছেলেটাকে আমি ওখানে পাঠালাম, সে যখন একটা সাবজেক্টে নকল করতে গিয়ে বা ক্লাস টেস্ট করে, দেখবা আমরা তো যাবো যখন, তখন আরো ডিটেইলে জানবো, সামান্য কিছু একটা করতে গিয়ে এই বিপদগামী হয়ে যাচ্ছে। যখন এই ঘটনাগুলো ঘটে আমরা খুবই কষ্ট পাই যে এই মেধাবী মুখগুলোকে আমরা আসলে কিভাবে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার বড় কারণ অলরেডি স্যাররা বলে গেছেন যে তোমাদের হল লাইফে কিন্তু প্রচুর এরকম স্কোপ রয়ে গেছে, বলে না?
শিয়াল যার লেজ কাটা পড়ছে সে অন্যদের লেজ কাটার জন্য পায়তারা করতে থাকে। খুব সাবধান থাকতে হবে। এই ক্যাম্পাসটা এত সুযোগ সুবিধা এবং এমন কিছু আছে যেটা সেই লেজ কেটে ফেলছে, সে তোমাকে এখন তার দলে ঘেরাবার জন্য চেষ্টা করবে। তুমি কি কারো দয়া কি এখানে ভর্তি হয়েছো? কোন টিচার, ইউনিভার্সিটির কোন অভিভাবক বা বাংলাদেশের কোন প্রভাবশালী ব্যক্তি কেউ কি তোমাকে ইনফ্লুয়েন্স করে এখানে ভর্তি করেছে? তুমি তোমার নিজের যোগ্যতায় ভর্তি হয়েছো, তাই না? তুমি তোমার প্যারেন্টস এর ইনকাম দিয়ে তুমি এখানে চলতেছো, তাই তো? তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 4 বছরে তোমাকে কেন অন্যের কাছে গিয়ে স্লোগান দিতে হবে? আমার মাথায় এটা আসে না। তুমি তো ইঞ্জিনিয়ার হওয়ার 4 বছর পর, তারপর তুমি একটা ভালো দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক হবা। তাহলে এই নাগরিক হওয়ার জন্য 4 বছর তুমি অলরেডি ঢুকে গেছো, তাহলে এইটা করার জন্য তোমাকে কেন অন্যের স্লোগান দিতে হবে? আমি তো এটা বিলিভ করি না। হ্যাঁ, তুমি দেশের একটা সচেতন নাগরিক, তুমি এই দেশের ভালো বুঝবা, দেশের ভালোর জন্য কথা বলবা, সেটা হচ্ছে তোমার আফটার ইউর গ্রাজুয়েশন। যখন তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবা, তারপর তুমি গিয়ে মাঠে কথা বলো যে আমি আমার দেশের জন্য এই করতে চাই। এই তো মানে তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, তুমি দেশকে এটাই দিবা। কিন্তু এখন কেন? এখন তো তুমি কিছুই জানো না। যেখানে তুমি নিজের যোগ্যতায় ভর্তিছো, তোমার প্যারেন্টস তোমাকে চালাচ্ছে, তুমি এক কাপ চা খাওয়া সেটা তোমার পকেট টাকা দিয়ে খাচ্ছ, তাহলে কেন অন্যের পিছনে আমাকে ঘুরতে হবে? কেন ক্যান্টিনে গিয়ে ওই ভাই এক কাপ চা খাওয়া বলে তার পিছনে পিছনে ঘুরতেছি? কেন তার জন্য আমাকে স্লোগান দিতে হবে? আমার মাথায় এটা আসে না। এই মেধাবী মুখগুলো এই অল্প কয়েকদিনের মধ্যে কেন মিসলিডেড হয়ে যায়? আমার সন্তান যদি হয়, তাকে যদি কোথাও বলে যে তুমি অমুক জায়গায় একটা পোস্ট পেয়ে গেছো, আমার সন্তানকে কি আমি অনুমতি দিব তুমি ওখানে যাও? নেবার এবার আমি কখনোই করবো না। কিন্তু তোমাদের মধ্যে এরকম হয়ে যাবে। আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাবো, তখন দেখবো যে এই শান্ত, এই সুন্দর মুখগুলো, এত মেধাবী মুখগুলো অনেক কিছু ডিস্টার্ব হয়ে গেছে। কাজে এটা খুব ভালো করে মাথায় রাখো, তুমি কারো দয়ায়, কারো করুণায় এখানে আসনি, এবং এই 4 বছর ইঞ্জিনিয়ার হওয়া সেটা তোমার নিজের যোগ্যতায় হবা। কাজে কারো পেছনে দৌড়ানোর তোমার কোনো দরকার নেই। তোমার সিঙ্গেল পয়েন্টের জন্য তোমার দরকার নেই। বলবে আয় আমাদের কাছে, আমাদের সঙ্গে এই দিবসে আসলে না, কিছুই না। তোমার হলে সিট পাবা, এখানে খুব ফ্র্যাঙ্ক এবং ইজি ওয়েতে, খুব ফ্রেশ, মানে কোন রকম যে দয়া করুণা কিংবা কারো ফোনে যেমন অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে হয়, ঠিক আছে, অমুক দল না করলে, এটা না করলে, ওটা না করলে হলে সিট পাওয়া যায়। কিন্তু এখানে দেখছো তোমরা, তোমাদের মেধার তালিকার ভিতরে কিন্তু হল ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। যারা পানি খালি হওয়ার সাথে সাথে তারাও পেয়ে যাবে। কারো করুণা তোমার দরকার নেই। আমি কিন্তু বলতেছি, তোমরা শুনতেছো, বুঝতেছো, কিন্তু কাল দেখবা যে বছর খানেক পরে তোমাদের মধ্যে থেকে অনেকে মিসলিডেড হয়ে গেছে। প্লিজ এটা করবা না। সম্পূর্ণ অ্যাবিলিটি, সম্পূর্ণ যোগ্যতা তোমার মাঝে আছে। তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পর তুমি যাই খুশি তাই করো, কারণ তুমি দেশের একটা নাগরিক, তোমার দেশের জন্য কথা বলার অধিকার আছে। আমরা সেখানে তোমাকে সাপোর্ট করবো, কিন্তু এখানে না। এটা খুব ভালো করে মাথায় রাখো। আমি অনুরোধ করবো, তোমরা এমন কোনো কাজ করবো না যেটা তোমার এই শিক্ষার জন্য সুন্দর 4টা বছরকে নষ্ট করে দেয়। তোমরা অনেক কিছু জানো না এখানে, অনেক অনেক মানে এই সুন্দর একটা পরিবেশ, গ্রিন একটা পরিবেশের মাঝখানে কিন্তু অনেক বেদনাদায়ক ইতিহাস এখানে আছে, ঠিক আছে? এবং তার ভুক্তভোগী কিন্তু তোমরা নিজেরাই। কাজে জিনিসগুলো মাথায় রাখবা। এই যে